বন্ধুরা, আমরা যে ডেইলি ডোজ প্র্যাকটিস সেটের সিরিজ শুরু করেছিলাম, সেটার আজকে হচ্ছে আমাদের সেট নাম্বার 3। এর আগে আমরা দুটো সেট করেছি, সেট 1 সেট 2, যেখানে টপিক ছিল আমাদের ফ্রেজাল ভার্ব এবং আর্টিকেল। তোমরা যদি দেখে না থাকো, তোমাদের জন্য লিঙ্ক নিচে দিয়ে দেবো, কেমন? তো এই সিরিজে মূলত আমরা এক একটা টপিক থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 20টি কোয়েশ্চেন বাছাই করে নিয়ে আলোচনা করি, এবং এগুলো কিন্তু বেশিরভাগই আমাদের প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়, কেমন? তো এইখানে তোমরা জানতে পারবে যে এক একটা টপিক থেকে কী রকমের প্রশ্ন আসতে পারে। বা যেমন আজকে আমাদের টপিক হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূরণ। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কত রকমের হতে পারে বা কী রকম প্রশ্ন আসতে পারে, সেটা তোমরা আজকে একটু আন্দাজ পাবে, কেমন? তাছাড়া জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষাতে বিশেষ করে এই টপিক থেকে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 4 থেকে 5 নম্বর কিন্তু প্রতিবার এসেছে। তোমাদের যে অ্যানালিসিস করেছিলাম প্রিভিয়াস 10 ইয়ারের পেপারের, সেখানে তোমাদের বলেছিলাম যে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কিন্তু 4 থেকে 5 নম্বর প্রতিবারই আসে। তো জিনিসটা তোমরা একটা মক টেস্টের মতো নাও ব্যাপারটাকে, আর শেষে 20-র মধ্যে কত স্কোর আসছে সেটা কমেন্টে জানি, কেমন? তাহলে চলো শুরু করে দেখো। আমাদের প্রথম প্রশ্ন কী আছে দেখো, দ্য রিভার অ্যাবাউন্ডস ড্যাশ ফিশ অ্যান্ড ক্রোকোডাইলস। তাহলে নদীটা অ্যাবাউন্ড আছে, কি আছে না, মাছ এবং কুমির নিয়ে, তাই তো? তো অ্যাবাউন্ড মানে কি, দেখো অ্যাবাউন্ড হচ্ছে ভার্বটা, তোমরা জানো অবশ্যই। অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে থাকা, অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে কোনো কিছু থাকা। এর নাউনটা হচ্ছে অ্যাবান্ডেন্স, মানে প্রাচুর্য, তোমরা জানো অবশ্যই, তাই না? এটা হচ্ছে ভার্বটা। তাহলে অ্যাবাউন্ড, তাহলে অ্যাবাউন্ডের পরে আমরা কিন্তু মানে প্রিপোজিশন হিসাবে বসাই ইন। অ্যাবাউন্ড ইন মানে কি, প্রচুর পরিমাণে থাকা। অথবা যদি ইন না থাকে সেক্ষেত্রে বসাতে পারে উইথ, WITH, দুটোই হয়। তাহলে হয় অ্যাবাউন্ড ইন অথবা উইথ, দুটোর মানে কি না, কোনো কিছু প্রচুর পরিমাণে থাকা, এইরকম। তাহলে নদীতে প্রচুর পরিমাণে কি আছে, মাছ আছে এবং ক্রোকোডাইল আছে, কেমন? তাহলে কী হবে, অ্যাবাউন্ড এখানে উইথ অফ এস্ট অন, কী হবে, ইন অপশানে নেই, তাহলে কী হবে, উইথ অপশান এগেরটা হচ্ছে রাইট, কেমন? দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ ফিশ অ্যান্ড ক্রোকোডাইলস, এখানে আমরা ইনটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে দিয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর কী বলা হচ্ছে, দ্য অডিটর ওয়াজ আস্কড টু ড্যাশ দ্য অ্যাকাউন্টস। তাহলে অডিটরকে বলা হয়েছিল অ্যাকাউন্টগুলো ড্যাশ করার জন্য। অডিটর মানে কি বলো তো, ওয়ার্ডটা আসছে অডিট থেকে। অডিট মানে পরীক্ষা নিরীক্ষা করা, কেমন, বা হিসাব রক্ষা করা। তাহলে হিসাব রক্ষক মানে হচ্ছে অডিটর। তাকে বলা হয়েছিল এই খাতাগুলো ড্যাশ করার জন্য। কী করার জন্য বলো, কাউন্ট করার জন্য, চেক করার জন্য, স্পট করার জন্য, না চেক করার জন্য? দেখো এই চেক মানে বুঝতে পারছি, এটা সে ওই ব্যাংকের পাসবই চেক, তাই না? এটা আমাদের ভার্ব নয়। আচ্ছা, স্পট মানে হচ্ছে ঘটনাস্থল বা কোনো জায়গায় লোকেট করা, তাহলে এখানে অ্যাকাউন্টের লোকেটের ব্যাপারটা নেই। আচ্ছা, হতে পারে কাউন্ট অথবা চেক, তাই তো? তাহলে অডিট মানে হিসাব রক্ষক, বা তাই না, বা যে সব কিছু পর্যালোচনা করে। তাহলে সে কিন্তু অ্যাকাউন্টগুলো গণনা করবে না পরীক্ষা করবে, বলো তো কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে? অবশ্যই আমাদের অপশান 2টা আছে এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট, কেমন? তাহলে অডিটরকে বলা হয়েছিল অ্যাকাউন্টগুলো একটু চেক করে নেওয়া, যে ঠিক আছে কি না, বা বলতে পারে এক্সামাইন করা, কেমন? তাহলে এখানে আমাদের অপশান 2টা আছে মোর অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, 3টা দেখো, এভরি স্টুডেন্ট হ্যাড টু অ্যাবাইড ড্যাশ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য হোস্টেল। তাহলে প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাবাইড ড্যাশ করতে হয়েছিল হোস্টেলের নিয়মকানুন মেনে চলার জন্য, তাই তো? তাহলে অ্যাবাইড মানে এখানে একটা মেনে চলা বা ফলো করা, এরকম একটা মিনিং আসবে, তাই তো? রুল রেগুলেশন যেহেতু আছে, তাহলে কী হবে বলো, দেখো আসল ভার্বটা হচ্ছে অ্যাবাইড, ABIDE। অ্যাবাইড মানে হচ্ছে কোনো জায়গাতে বাস করা, কোনো জায়গাতে লিভ ইন করা, বাস করা, কেমন? তাহলে যদি এবারে পরে অ্যাড থাকে অথবা ইন থাকে, সেক্ষেত্রে মানে দাঁড়াবে বাস করা বা বসবাস করা। যেমন বলতে পারে আই অ্যাবাইড ইন XYZ সিটি, সেক্ষেত্রে বলতে পারে আমি XYZ সিটিতে বাস করি, তাই তো? তাহলে অ্যাবাইড এর ছোটো প্লেস, অ্যাবাইড ইন বড়ো প্লেস, জানো তোমরা। কিন্তু অ্যাবাইডের পরে যদি আমরা বাই বসিয়ে দিই, বাই এই প্রিপোজিশনটা, সেক্ষেত্রে অর্থ হয়ে যাবে মেনে চলা বা ফলো করা, বলতে পারে ওবে করা, বলতে পারি, কেমন? কোনো কিছু অনুসরণ করা, মেনে চলা। তাহলে অ্যাবাইড বাই মানে মেনে চলা, আর অ্যাবাইড ইন বাই এটা মানে বসবাস করে, কেমন? এখানে কী হবে না, অবশ্যই আমাদের বসাতে হবে রুল রেগুলেশন, নিশ্চয়ই ফলো করবে, তাই তো? তাহলে কী হবে, অ্যাবাইড অপশান 2 বাই। কী হবে, এভরি স্টুডেন্ট হ্যাড টু অ্যাবাইড বাই, সবাইকে মেনে চলতে হয়েছিল কি, হোস্টেলের রুলস অ্যান্ড রেগুলেশন, কেমন? এটা হচ্ছে ভার্বটা, আর এটা হচ্ছে ভার্বটা। এখান থেকে নাউনটা হয় অ্যাবোর্ড, মানে বাসস্থান, তুমি জানো তোমরা, তাই তো? অ্যাবোর্ড মানে বাসস্থান। আচ্ছা, এরপর 4 নম্বরে দেখো, কোভেন্ট্রি ইজ ড্যাশ বার্মিংহাম, তাই তো? কোভেন্ট্রি ইজ ড্যাশ বার্মিংহাম। কোভেন্ট্রি মানে কি, দেখো একটা মানে ছোটো মোটো এলাকা, তা কোনো একটা এরিয়ার ভিতরে
মানে শিল্পাঞ্চল টাইপের এলাকাকে বলা হচ্ছে কোভেন্ট্রি। কেমন? তাহলে ওটা বার্মিংহামের কাছে না পরে না পাশে, বলো কোনটা হবে? অপশান এতে আছে নিয়ার বাই, মানে কি, মানে কাছাকাছি অঞ্চলে। নিয়ার বাই মানে কাছাকাছি অঞ্চলে কোনো কিছু ঘটনা ঘটছে এরকম। কেমন? এখানে কিন্তু জাস্ট এটা মানে সিচুয়েটেড এইরকম অর্থ আসবে। তাহলে নিয়ার বাইটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট আসছে না। আচ্ছা নেক্সট মানে মানে পাশে, একদম কাছেই, তাই তো? তো যদি এরপরে টু থাকতো, নেক্সট টু, সেক্ষেত্রে কিন্তু বসাতাম, যদি এটা আমাদের প্লেসের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়। আচ্ছা বি সাইড মানে একেবারে কাছে, মানে পাশাপাশি আছে এরকম। যেমন বলতে পারি যেমন হি ইজ সিটিং বিসাইড মি, সে মানে একেবারে কাছাকাছি বসে আছে, সেটা হতে পারে। এখানে বলা হচ্ছে প্লেস, তাই তো, কোভেন্ট্রি। তাহলে কোভেন্ট্রি কী হবে? নিয়ার বার্মিংহাম। কী হবে? অপশন ডি। তাহলে কোভেন্ট্রি ইজ নিয়ার বার্মিংহাম, অপশন ডি হচ্ছে উত্তরটা। কেমন? নিয়ার বার্মিংহাম। আচ্ছা এরপর দেখো, দ্য আর ইজ ড্যাশ টু ফরগিভ ডিভাইন। ও এখানে দা নয়, এটা হবে টু। কেমন? এটা হবে টু। তাহলে টু আর ইজ ড্যাশ, তাহলে ভুল করাটা হচ্ছে ড্যাশ আর মাফ করাটা হচ্ছে ড্যাশ, ভগবানের তুল্য, তাই তো? ডিভাইন মানে ভগবানের তুল্য, ফরগিভ মানে মাফ করা বা ক্ষমা করে দেওয়া। তো তুমি জানো অবশ্য এটা কী হবে বলো? টু আর ইজ হিউম্যান, তাই তো? আমরা জানি অবশ্য। তাহলে মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তাকে আমাদের ক্ষমা করতে হবে, তাই তো? তাহলে টু আর ইজ হিউম্যান বাট টু ফরগিভ ডিভাইন, তাই না? তাহলে ক্ষমা করা কিন্তু ভগবানের তুল্য, স্বর্গীয় ব্যাপার। এখানে অপশান এ হচ্ছে উত্তরটা, এটা সোজা ছিল। আচ্ছা 6 নম্বর দেখো, দ্য ভিলেজ ইজ ড্যাশ শেফিল্ড ইন ইংল্যান্ড, ইটস অনলি 6 মাইলস এওয়ে। তাহলে গ্রামটা হচ্ছে শেফিল্ডের কাছাকাছি বা এরকম কিছু একটা সেন্স আসবে। এটা একমাত্র এটা শুধুমাত্র বলা হচ্ছে 6 মাইল দূরে, তাই তো? তাহলে কী হবে? দ্য ভিলেজ ইজ বাই শেফিল্ড, নিয়ার শেফিল্ড, বিফোর না অ্যালং? দেখো বিফোর আগে এসব আসছে না, এটা বাই মানে কাছাকাছি, এটাও ঠিক নয়। আচ্ছা অ্যালং মানে কোনো রাস্তা বরাবর, এটাও নেই। তাহলে এখানে অপশান আবার সেই টুটা হচ্ছে উত্তরটা। কেমন? দ্য ভিলেজ ইজ নিয়ার শেফিল্ড, ভিলেজটা এই শেফিল্ডের কাছাকাছিতে আছে। কেমন? মাত্র 6 মাইল দূরে। আচ্ছা 7 নম্বর দেখো, করিম স্যাট অ্যাট দ্য টেবিল ড্যাশ এ নিউজ পেপার। তাহলে করিম টেবিলে বসলো, এটা নিউজ পেপার ড্যাশ, রাইটিং, ভিজিটিং, লুকিং না রিডিং, বলো? তাহলে এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যখন দুটো তে অন্ত ক্রিয়াকে একসাথে জুড়ে দিই, যেমন উড়তে উড়তে উড়ে গেল, বসতে বসতে বসে গেল, এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে ইউজ করি আইএনজি। কেমন? যেমন বলতে পারি ছেলেটা কাঁদতে কাঁদতে স্নান করছে, তাহলে কী হবে? দ্য বয় ইজ বেদিং, এটা কিন্তু ঠিক আছে, মানে চান করছে। দ্য বয় ইজ বেদিং, ছেলেটা চান করছে, এটা তো ঠিক আছে। কেমন? এই যে কাঁদতে কাঁদতে, আর তার জন্য আমরা কিন্তু ইউজ করে দিই জাস্ট আইএনজি। তাহলে দ্য বয় ইজ বেদিং হোয়াইল ক্রাইং, কাঁদতে কাঁদতে হয়ে গেল। কেমন? দ্য বয় ইজ বেদিং হোয়াইল ক্রাইং, তাহলে কাঁদতে কাঁদতে এরকম অর্থে আইন ইউজ করি। এখানে ওটাই বলা হচ্ছে যে করিম পড়তে পড়তে নিউজ পেপার কী হবে? পড়বে নিশ্চয়ই, এখানে তাহলে অবশ্যই অপশান 4 আসবে। কেমন? তাহলে করিম নিউজ পেপারটা পড়তে পড়তে টেবিলে বসলো। কেমন? দ্য করিম সেট অ্যাট দ্য টেবিল রিডিং এ নিউজ পেপার, এখানে অপশান 4 হচ্ছে উত্তরটা, রিডিং এ নিউজ পেপার। আচ্ছা রাইটিং লেখা হবে না, লুকিং তাকানো হবে না, এখানে আমাদের রিডিং অ্যাপ্রোপ্রিয়েট। ভিজিটিং মানে হচ্ছে হাঁসফাঁস অবস্থা, মানে একেবারে অসহায় অবস্থা এই টাইপের। কেমন? সামাল দিতে না পারছে এইরকম। আচ্ছা 8টা দেখো, টু ড্যাশ ওয়ার সেন্ট টু গ্যারিসন অফ দ্য টাউন, মানে এই টাউনটাকে ফোর্টিফাই করার জন্য, টাউনটাকে দখল করার জন্য দুটো আর্মি পাঠানো হয়েছে, রিজাইম পাঠানো হয়েছে, ট্রুপস পাঠানো হয়েছে না রেজিমেন্ট, বলো কোনটা হবে? দেখো আর্মি মানে হচ্ছে সৈন্যদল, এটা কিন্তু আমাদের প্লুরাল হয় না, এটা হবে না। আচ্ছা রিজাইম মানে শাসনকাল বা কোনোটা রাজার শাসনভার, এটার কিন্তু এস হয় না। কেমন? আচ্ছা ট্রুপ মানে হচ্ছে সৈন্যদল, ট্রুপ মানে হচ্ছে সৈন্যদল, তাহলে ওভারঅল সমস্ত সৈন্যকে বলা হচ্ছে সৈন্যদল, আর তাদের মধ্যে ভাগগুলোকে বলা হচ্ছে রেজিমেন্ট মানে কি এক একটা সৈন্যবাহিনী, এটা কিন্তু সৈন্যদল, এটা হচ্ছে বাহিনী। তাহলে একটা সৈন্যদলের মধ্যে বাহিনী কিন্তু অনেকগুলোই থাকে, তাই না? তাহলে একটা টাউনকে ফোর্টিফাই করার জন্য বা গ্যারিসন করার জন্য কী করবে? সৈন্যদলকে পাঠাবে না বাহিনীকে পাঠাবে, বলো? অবশ্যই এখানে মানে ছোটো মোটো বাহিনী, তাই না? তাহলে কী হবে? 2 রেজিমেন্ট, অপশান 4 হচ্ছে উত্তরটা। 2 রেজিমেন্টস ওয়ার সেন্ট, দুটো বাহিনীকে পাঠানো হলো টাউনটাকে গ্যারিসন করার জন্য। আচ্ছা এরপর দেখো 9 নম্বরে, দ্য অ্যাম্বাসাডার ওয়াজ বেটার ড্যাশ, দ্য অ্যাম্বাসাডার ওয়াজ বেটার ড্যাশ দেন দ্য
ওল্ড আদার ডেলিগেটস, তাই তো? তাহলে অ্যাম্বাসেডারটা প্রতিনিধিটা কী ছিল না অন্যান্য ডেলিগেটের চাইতে, ডেলিগেট মানে ওই উপস্থিত প্রতিনিধি, তাহলে অন্যান্য প্রতিনিধি তাদের চাইতে ড্রেস ছিল কী ছিল? থটফুল, প্রেজেন্টেবল, ব্রেড না প্রিপেয়ার্ড? বলো কোনটা হবে? থটফুল মানে চিন্তামগ্ন, সে বেশি চিন্তামগ্ন ছিল অন্যদের চাইতে, এটা ঠিক আসছে না। আচ্ছা প্রেজেন্টেবল মানে যে খুব প্রদর্শনীয়, ভালো মানে দেখায় এরকম, এটাও আসছে না। আচ্ছা ব্রেড মানে হচ্ছে যে মানে ভালো জাতের, এখানে দেখো অ্যাম্বাসেডার ভালো জাতের, এটা ঠিক একটু বেখাপ্পা লাগছে, তাই না? এখানে আমাদের অপশান পরের উত্তরটা বেটার প্রিপেয়ার্ড, মানে কি অন্যান্য যে প্রতিনিধি ছিল তারা যতটা প্রিপারেশন নিয়ে এসেছিল কোনো প্রোগ্রামে বা কোনো ফাংশনে, তার চাইতে বেশি প্রিপারেশন নিয়েছিল আমাদের অ্যাম্বাসেডার। কেমন? তাহলে দ্য অ্যাম্বাসেডার ওয়াজ বেটার প্রিপেয়ার্ড, সে অনেক বেশি প্রস্তুত ছিল দেন দ্য আদার ডেলিগেট। অপশান ফোর হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা। আচ্ছা দোসরটা দেখো, হি এইমড দ্য ব্লো ড্যাশ মাই লেফট আই। সে দেখো এইম মানে হচ্ছে লক্ষ্য করা, লক্ষ্য স্থির করা। কেমন? তো লক্ষ্য কোনো কিছুর দিকে স্থির করবে, তাই তো? তাহলে এম এর পরে আমরা সবসময় অ্যাড বসাই কোনো একটা নির্দিষ্ট দিকে, তাই না? তাহলে কী হবে? এইম সামথিং এট সামথিং। কেমন? তাহলে এম সামওয়ান এট সামথিং। তাহলে হি এমড দ্য ব্লো, সে ব্লোটা এম করলো, ব্লো মানে এখানে আঘাত বলতে পারো, ঘুষি এই টাইপের। কেমন? তাহলে সে এক ঘুষি দিল বা সে ব্লো করলো কোথায়? আমার লেফট আইতে, তাহলে এখানে অ্যাড হবে। কেমন? তাহলে এম এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো দেখো কোথায় আছে অপশন টুতে রয়েছে উত্তরটা, হি এমড দ্য ব্লো এট মাই লেফট আই। আচ্ছা 11তে দেখো, থ্রু আউট হিজ কেরিয়ার হিজ পারফরমেন্স হ্যাজ ফেয়ারলি বিন ড্যাশ। তাহলে তার সারা জীবনে, তার কেরিয়ার জীবনে কী বলা হচ্ছে? তার পারফরমেন্সটা ছিল কীরকম ছিল? কনসিস্টিং না কনস্টিটিউটেড? এখানে বলা হচ্ছে যে তার সারা কেরিয়ার জীবনে, মানে সারা চাকরি জীবনে তার যে পারফরমেন্স সেটা ছিল একেবারে কনসিস্টেন্ট, মানে সামঞ্জস্যপূর্ণ, মানে একই রকমের, কোনো যেখানে কোনো মানে ছেদ পড়েনি আর কি, একই রকমের। কেমন? তাহলে এখানে অবশ্যই হবে নাউনটা, সরি অ্যাডজেক্টিভ বসাতে হবে। কেমন? হ্যাজ বিন দেওয়া আছে যেহেতু, তাই এখানে অপশান টু হচ্ছে উত্তরটা, কনসিস্টেন্ট মানে সামঞ্জস্যপূর্ণ বা একই রকমের, কনসিস্টেন্ট। আচ্ছা এটা হচ্ছে নাউনটা, এটা আসছে না। কনসিস্টিং মানে কোনো কিছু নিয়ে গঠিত, এটা তো হলো না। কনস্টিটিউটেড মানেও কিন্তু গঠিত, এটা নয়। তাহলে এখানে অপশান টু হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা। আচ্ছা 12তে দেখো কী বলা হচ্ছে, আই কনভে মাই থ্যাঙ্কস ড্যাশ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। তাহলে আমি কনভে মানে জানানো, ইনফর্ম করা। কেমন? ইনফর্মটা মানে কোনো কিছু শ্রদ্ধা জ্ঞাপন বা ধন্যবাদ জ্ঞাপন এর অর্থ ইউজ করি কনভে। তাহলে আই কনভে মাই থ্যাঙ্কস, আমি ধন্যবাদ জানাচ্ছি কাদেরকে? না ক্লাবের মেম্বারদের প্রতি। তাহলে কী হবে বলো? ফর, অফ, টু না অ্যাবাউট? দেখো কনভে মানে কি ধন্যবাদ জ্ঞাপন। কেমন? আর কোনো ব্যক্তিকে জানাবে, তাই তো? সেক্ষেত্রে বসাতে হবে টু। তাহলে কনভে থ্যাঙ্কস টু সামওয়ান, তাহলে কনভে মাই থ্যাঙ্কস টু দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। কী হবে? এখানে অপশান থ্রি হচ্ছে উত্তরটা, আই কনভে মাই থ্যাঙ্কস টু দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব। আচ্ছা 13টা দেখো, দ্য গভর্নমেন্ট ড্যাশ অন দিস ইস্যু। তাহলে সরকার এই ইস্যুতে ড্যাশ কি? ইজ ডিভাইডেড, আর ডিভাইডেড, ইজ বিং ডিভাইডেড না অনলি ডিভাইডেড? বলো কোনটা হবে? তোমরা নিশ্চয়ই জুরির সাথে এই কনসেপ্টটা শিখেছো। জুরি মানে কি? বিচার মণ্ডলী, তাই তো? তাহলে জুরি যখন কোনো কিছু রায় দেয় তখন কিন্তু সিঙ্গুলার হয়, ভার্বটা হয় সিঙ্গুলার। কেমন? মানে একজোট হয়ে কোনো কিছু রায় দেয়, একজোট হয়ে। কিন্তু তারাই যখন কোনো মতামতে মানে ডিফারেন্সিয়েট মনোভাব পোষণ করে বা ভিন্ন মত পোষণ করে, তখন কিন্তু এটা প্লুরাল হয়ে যায়। তার মানে কি? জুরি মানে কি 5-6 জনের টিম, তারা যখন একটা কাজ করে কালেকটিভলি তখন কিন্তু হবে সিঙ্গুলার। কিন্তু তাদের মধ্যে যখন একটা সেপারেটলি কোনো ফিলিং আসবে, মানে যখন তারা নিজে নিজে ভিন্ন মত পোষণ করছে বা একে অপরের সাথে বিরোধিতা করছে, তখন কিন্তু হবে প্লুরাল। কিন্তু এখানে ওই কনসেপ্ট আমাদের কাজে লাগবে না। এখানে কি বলা আছে? দি গভর্নমেন্ট বা দ্য গভর্নমেন্ট ড্যাশ অন দিস ইস্যু, এই ইস্যুতে সরকার বিভাজিত হয়ে আছে, তাই না? তাহলে এক্ষেত্রে কিন্তু দ্য গভর্নমেন্টটা কিন্তু সিঙ্গুলার নাউন, এটা কিন্তু একটা গভর্নমেন্টকে বোঝাচ্ছে। কেমন? একটা সরকারকে। এখানে জুরি কিন্তু 5-6 জন নিয়ে গঠিত, কিন্তু সরকারটা একটা সিঙ্গুলার নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। এর প্লুরালটা কী হয় বলো তো? এর প্লুরালটা হয় গভর্নমেন্টস, এটা এস যোগ করে, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে কী হবে বলো? অবশ্যই এখানে বসাবো ইজ। কী হবে? দ্য গভর্নমেন্ট ইজ ডিভাইডেড। দেখো কোথায় আছে? অপশান এতে, দ্য গভর্নমেন্ট ইজ ডিভাইডেড অন দিস ইস্যু। দেখো এবার অনেকে বলতে পারে এটা কেন হবে না? অপশান 3তে এটা তো ইজ আছে, এটা রয়েছে কন্টিনিউয়াস, তাই না? তাহলে ডিভাইডেড মানে বিভাজিত হচ্ছে,
তো এইরকম কোনো ভার্ব কিন্তু কন্টিনিউয়াসে হয় না, সে বিভাজিত হচ্ছে বা সে জয়েন হচ্ছে, এগুলো কিন্তু কন্টিনিউয়াসে হয় না। কেমন, এখানে আমাদের সিম্পলি হবে দ্য গভর্নমেন্ট ইজ ডিভাইডেড, সে বিভক্ত অন দিস ইস্যু। আচ্ছা, এরপর দেখো দ্য স্টুডেন্ট ইজ ইয়েট টু ড্যাশ হিজ হোম টাস্ক। বলা হচ্ছে ছাত্রটা এখনও তার হোম টাস্ক কিন্তু করেনি। ইয়েট মানে হচ্ছে এখনও না, এখনও করেনি, এখনও আদৌ না, এই টাইপের। কেমন, এটা কিন্তু নেগেটিভ করে দেয় এই ওয়ার্ডটা থাকলে। দ্য স্টুডেন্ট ইজ ইয়েট টু, কী হবে এখানে ভার্ব বসাতে হবে, যেহেতু টু প্লাস ভার্ব, তাই না? তাহলে ইয়েট টু এখানে কমপ্লিট, তাই না? তাহলে কী হবে কমপ্লিট, ইয়েট টু কমপ্লিট হিজ হোম টাস্ক, সে কিন্তু এখন তার কমপ্লিট করে নি, অর্থাৎ এখনও কমপ্লিট করতে বাকি আছে, এরকম সেন্সটা আসছে। তো এটা হলো নাউনটা কমপ্লিশন, এটা হবে না, ভার্ব বসাতে হবে। এটা হচ্ছে অপশন টু হচ্ছে উত্তরটা। কমপ্লিটেড এটা পাস্ট ফর্ম, এটা হবে না। কন্টিনিউ এটাও নয়, এখানে অপশন টু হচ্ছে উত্তর। আচ্ছা, পনেরোটা দেখো, আই আস্কড হিম ফর সাম পেপার বাট হি ড্যাশ। তাহলে আমি তাকে কিছু পেপার চেয়েছিলাম। দেখো আস্ক ফর মানে চাওয়া, এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা, কিন্তু আস্ক ফর মানে হচ্ছে চাওয়া। তাহলে আমি তাকে কিছু পেপার চেয়েছিলাম, কিন্তু হি হ্যাড নট, হ্যাজ নট, হ্যাড নান, না হ্যাজ নান, বলো কী হবে? তো অপশান এতে দেখো, অপশান এতে বলা আছে হ্যাড নট, তাই তো? তাহলে বাট হি হ্যাড নট। তো হ্যাড নটের পরে আমরা সবসময় কিন্তু এটা ভার্ব বসাই, মূল ভার্ব কিন্তু আমরা বসাতে হয়। নট বসালে কিন্তু এটা মূল ভার্ব চাই। কেমন, মূল ভার্ব, মূল ভার্ব যেটা কিন্তু এখানে নেই। কেমন, তাহলে আই আস্কড হিম ফর সাম পেপার, আমি তাকে পেপার চাইলাম কিন্তু তার কাছে ছিল না, তাই না? তাহলে হি হ্যাড নট, এটা কিন্তু হবে না, এরপরে কিন্তু মূল ভার্ব চাই আমাদের। তাহলে কী হবে, হি হ্যাড নান, তার কাছে একটাও ছিল না। আমি চাইলাম কিন্তু তার কাছে ছিলই না, তাহলে কী হবে অপশান থ্রি, বাট হি হ্যাড নান। আর এগুলো তো হবে না, এখানে হেজ আছে প্রেজেন্টে, এটাও হেজ, তাহলে এটা হবে না, তাহলে এখানে অপশান থ্রি হচ্ছে উত্তরটা। কেমন, আচ্ছা এরপর দেখো 16 দাগে, আই ওয়ান্ট ড্যাশ মি দ্য ট্রুথ। তাহলে আমি চাই, দেখা যাক কী হয়, টু টেল মি দ্য ট্রুথ, ইউ এট ওয়ান্স টেল মি দ্য ট্রুথ, দ্যাট ইউ টেল মি দ্য ট্রুথ, না ইউ টেল মি দ্য ট্রুথ, তা বলো কোনটা হবে? দেখো এইরকম বাক্যর বাংলা বানাটা দাঁড়াচ্ছে যে আমি চাই তুমি আমাকে সত্যি কথাটা বলো। কেমন, আমি চাই তুমি আমাকে সত্যি কথাটা বলো। এর ইংরেজি ফরম্যাটটা কিন্তু অন্যরকম হয়। কী হয়, আমি চাই, তাহলে আই ওয়ান্ট, কাকে চাই সেইটা আমরা এরপরে লিখি, কাকে চাই না তোমাকে চাই। তাহলে আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই, কি চাই না আমাকে সত্যি কথাটা বলো। কেমন, তাহলে আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই, আই ওয়ান্ট ইউ টু টেল মি দ্য ট্রুথ, টু টেল দ্য ট্রুথ, সত্যি কথাটা বলো, টু টেল দ্য ট্রুথ। তাহলে ফর্ম্যাটটা কিন্তু এইরকম হয়। আমরা অনেক সময় বলি যে আমি চাই তুমি পাস করো, সেক্ষেত্রে কী হবে, আই ওয়ান্ট দ্যাট ইউ পাস, হবে না, কী হবে, আই ওয়ান্ট ইউ টু পাস। কেমন, তাহলে ইউটা কিন্তু আমরা এরপর নিয়ে আসি, ওয়ানটার পরে কিন্তু টুটা আমাদের অবজেক্টটা চাই। আমি কাকে চাই না তোমাকে চাই, কি চাই না টু টেল দ্য ট্রুথ, সত্যিটা বলতে। তাহলে কী হবে, ইউ টু টেল, দেখো কোথায় আছে অপশান ফোরে, ইউ টু টেল। তাহলে আই ওয়ান্ট ইউ টু টেল দ্য ট্রুথ, অপশান ফোর হচ্ছে উত্তরটা। আচ্ছা এরপরে 17টা দেখো, ডাজ হি রিজেম্বল ড্যাশ, কোয়েশ্চেন মার্ক, তাই তো? রিজেম্বল মানে সদৃশ্য হওয়া বা একই রকম দেখতে হওয়া বা অনুরূপ হওয়া। তাহলে সে একই রকম দেখতে হয় কার সাথে, বাবার সাথে, তাই তো? তাহলে টু হিজ ফাদার, রিজেম্বল টু হিজ ফাদার, রিজেম্বল উইথ হিজ ফাদার, শুধু হিজ ফাদার না অফ হিজ ফাদার। তো তোমরা জানো অবশ্যই এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনে ভুল, যে রিজেম্বলের পরে কিন্তু আমরা কোনো মতো প্রিপোজিশন বসাই না। রিজেম্বল মানে হচ্ছে কারো মতো সদৃশ্য হওয়া। কেমন, তাহলে বি সিমিলার উইথ, মানে কারো মতো দেখতে হওয়া, বি সিমিলার উইথ, মানে উইথটা দেখো এর মধ্যেই আছে, উইথটা দেখো এর মধ্যে আছে, তাই না? তাহলে আমরা কিন্তু হয় রিজেম্বল অথবা বি সিমিলার উইথ ইউজ করব, উইথ কিন্তু এরপরে দিতে হবে না। কেমন, তাহলে কী হবে, ডাজ হি রিজেম্বল, আর তারপর সিম্পলি আমরা কী বসাবো, হিজ ফাদার, অপশান থ্রি। উইথটা কিন্তু ভুল আর টুটা কিন্তু ভুল। ডাজ হি রিজেম্বল উইথ হিজ ফাদার, অপশান থ্রি হচ্ছে উত্তরটা। আচ্ছা 18টা দেখো, দে অ্যাটাকড ড্যাশ, তারা আক্রমণ করেছিল, দ্য এনিমি, এগেনস্ট দ্য এনিমি, অন দ্য এনিমি, না টু দ্য এনিমি, বলো কোনটা হবে? অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা, আক্রমণ করা। তাহলে এরপরে কিন্তু আমাদের একটা অবজেক্ট চাই, আক্রমণ কিন্তু কোনো কাউকে তো করবে, তাই না? একা একা তো আক্রমণ হয় না। তাহলে দে অ্যাটাকড সামওয়ান, তাহলে আমরা সিম্পলি এরপরে কিন্তু অবজেক্টটা বসালেই হবে। তাহলে দে অ্যাটাকড দ্য এনিমি, এখানে অন এগেনস্ট এগুলো কিন্তু হবে না। কী হবে দেখো, অপশান ওয়ানে রয়েছে, দে অ্যাটাকড দ্য এনিমি, তারা শত্রুপক্ষকে আক্রমণ করেছিল, দে অ্যাটাকড দ্য এনিমি, কোনো প্রিপোজিশন কিন্তু বসবে না। আচ্ছা এরপরে দেখো 19টা, মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স। তাহলে আমার ছোট ভাই
অঙ্কেতে খুবই দক্ষ বা অঙ্কেতে খুবই ভালো এরকম অর্থ ইউজ করি গুড অ্যাট। কী হবে? গুড অ্যাট। তাহলে গুড অ্যাট মানে কিন্তু ভালো নয়, গুডের মানে হচ্ছে দক্ষ, গুডের মানে হচ্ছে এক্সপিরিয়েন্স হতে পারে। তাহলে কি দাঁড়ালো? মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, অপশান এ হচ্ছে উত্তরটা। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন দেখো আমাদের, বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আই আস্কড হিম ইফ আই ডেস বোরো হিজ কার ফর এ ডে। তাহলে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে একদিনের জন্য আমি তার কারটা বড় করতে পারি কি না, তাই তো, বা একদিনের জন্য গাড়িটা নিতে পারে কি না, এই জন্য জিজ্ঞাসা করেছিলাম। তাহলে কী হবে? দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা উইল কিন্তু আসবে না, এটা প্রশ্নই নেই, কেন আসবেই না প্রশ্নই নেই, তাহলে হয় কুড না হয় শুড হবে। কেমন? তাহলে এক্ষেত্রে ইউজ করি আমরা কুড। কী হবে? আই আস্কড হিম, আমি জিজ্ঞাসা করেছিলাম, ইফ আই কুড বোরো, আমি মানে পেতে পারি কি না, ইফ আই কুড বোরো হিজ কার ফর এ ডে। তাহলে অপশান 2 হচ্ছে উত্তরটা, অপশান 2 হচ্ছে উত্তরটা। তাহলে এই ছিল আমাদের 20টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কীরকম হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। কেমন? আর তোমরা কত স্কোর করতে পারলে 20-র মধ্যে সেটাও কমেন্টে জানিও। আর পরবর্তী সেটটা তোমরা কোন টপিকের উপরে চাও সেটা একটু জানিও। কেমন? ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।